কোডিং ইউনিটে আপনাকে স্বাগত। আজকে আমরা টেবল নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপে টেবলে কোন কোন ধরনের ক্লাস আমরা ব্যবহার করতে পারি, এই ক্লাসগুলো ব্যবহার করে একটি টেবলকে সুন্দর করে ডিজাইন করা এবং এটাকে রেসপন্সিভ করার জন্য কোন কোন ক্লাস ব্যবহার করতে হয়, আজকে পর্বে আমরা সেইগুলো শিখবো। চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই আমরা একটি কন্টেইনার নামের একটি ডিভ নিয়ে থাকি, যার মধ্যে আমরা গোটা কাজগুলো করে থাকি। তো কন্টেইনার নামের একটি ডিভ নিলাম, এটার মধ্যে আমি আরেকটি ডিভ নিলাম যার ক্লাস নেম দিচ্ছি টেবল, এবং এই টেবলের মধ্যে আমরা আরেকটি এলিমেন্ট নিচ্ছি, টেবল এলিমেন্ট নিচ্ছি যার ক্লাস নেম দিচ্ছি টেবল। ওকে ওকে এটার মধ্যে আমরা জানি যে টেবল নেওয়ার জন্য আমাদেরকে টেবল হেড নিতে হয়, টি হেড। এটার মধ্যে আমরা নিব টেবল রো, এবং টেবল রো এর মধ্যে আমরা টেবল হেডিং নিব, রাইট? তো টেবল হেডিং আমরা ইনিশিয়ালি 3টা হেডিং নিতে পারি, তাহলে আমরা অ্যাস্টারিস্ক সাইন দিয়ে 3 দিলাম এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে 3টা হেডিং হলো। প্রথমটাতে আমরা একটি নাম্বার দিয়ে দিলাম, পরেরটাতে হয়তো নেম দিয়ে দিলাম, তারপরেরটায় হয়তো ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, আপনারা ডান পাশে আউটপুট দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা সুন্দর করে দেখার জন্য একটি কাজ করতে পারি, যে আমাদের কন্টেইনার রয়েছে এর মধ্যে আমরা একটি হেডিং নিয়ে আমরা লিখে দিতে পারি, আজকে সাবজেক্ট হলো টেবল, রাইট? এবং এটাকে সেপারেট করার জন্য আমরা একটি এইচআর ট্যাগ নিলাম, জাস্ট সুন্দর করে দেখার জন্য। আচ্ছা, এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, এইচআর এর মধ্যে আমরা যদি একটি ক্লাস নিই, অথবা টেবল যে ডিভ নিয়েছি এটার উপরে একটু ফাঁকা করে দেখার জন্য আমরা একটি মার্জিন নিতে পারি, মার্জিন টপ। এই জন্য এমটি লিখলাম এবং এরপর ড্যাশ দিয়ে আমরা একটি ভ্যালু দিচ্ছি, সো দ্যাট এটা একটু নিচে দেখায়, রাইট? এখানে যদি আমি 5 করে দিই তাহলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। ওকে, এই যে হরিজন্টাল রো যেটা নিয়েছি সেটা থেকে আমার 5 REM ফাঁকা করে এই টেবলটা দেখাচ্ছে। তো এই টেবলটা আমরা এখন টেবল হেডের নিচে এসে এবং টেবল যে ক্লাস নিয়েছি, টেবল যে এলিমেন্ট নিয়েছি সেটার মাঝখানে আমরা আবার টেবল বডি নিয়ে নিব। আপনারা জানেন HTML এ এগুলো শিখে এসেছেন। টেবল বডির মধ্যে আমরা আবার টেবল রো নিব, এর মধ্যে আমরা টেবল ডেটা নিব। তো ডেটাগুলো আমরা নিতে পারি, প্রথমে হয়তো 1 দিলাম নাম্বারের ক্ষেত্রে, এবং এটাকে কপি করে আমরা আরো কয়েকটি ডেটা আমরা নিয়ে নিব এখানে। ওকে, এর মধ্যে আমরা ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিই, নেম হয়তো ফয়সাল আহমেদ, এবং ইমেল অ্যাড্রেস আমরা একটি দিয়ে দিতে পারি faisal@gmail.com। ওকে, তাহলে আমাদের এখানে টেবল রো, টেবল কলাম এবং ডেটাগুলো দেখাচ্ছে। তো আমরা এটাকে কপি করে নিয়ে আমরা আরো কয়েকটি ডেটা লাগবে বোঝার জন্য, এই জন্য আমরা সিমিলার ডেটা নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টেবল, এই টেবলটাকে আসলে আমরা ডিজাইন করতে শিখবো বিভিন্ন ক্লাস ব্যবহার করে। তো প্রথম দিকে আমরা যেটা করব, যে এই টেবলের কালারটা চেঞ্জ করতে আমরা শিখবো। তাহলে এই টেবলটা রয়েছে এই টেবল নামের এলিমেন্টের মধ্যে। আমরা ক্লাসগুলো একটু বুঝে বুঝে লিখবো, আসলে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। টেবল নামের এলিমেন্ট আছে, একটি ডিভ রয়েছে, এর মধ্যে টেবল নামের এলিমেন্ট রয়েছে, টি হেড নামের এলিমেন্ট রয়েছে, টি আর নামের এলিমেন্ট রয়েছে, টি এইচ নামের এলিমেন্ট রয়েছে, টি ডি নামের এলিমেন্ট রয়েছে। তো প্রত্যেকটির সমন্বয়ে কিন্তু একটি টেবল। তাহলে আমরা স্পেসিফিক এলিমেন্টই কিন্তু আমরা ক্লাসগুলো লিখবো, সো দ্যাট আমাদের ডিজাইনটা আমাদের ডিজায়ার্ড যে ডিজাইন সেভাবে আমরা করতে পারি। তাহলে প্রথমে আমি এই টেবলের কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখানোর জন্য এই টেবল নামের যে এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টের মধ্যে ক্লাসটি লিখব। এখানে অলরেডি টেবল নামের একটি ক্লাস আছে, আমরা একটু ফাঁকা করে, আমরা আসলে কালারের জন্য এর আগে শিখেছি বিজি, ব্যাকগ্রাউন্ড। বিজি দিয়ে প্রাইমারি লিখলে একটি কালার দেখাবে, আপনারা দেখছেন ডান পাশে আউটপুট। এটা কিন্তু অ্যাকচুয়ালি টেবল কালার হয়নি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। তো এরকম করে যদি আপনারা বিজিটা ব্যবহার করেন তাহলে কিন্তু টেবলটা ভালো দেখাবে না, এরকম অস্পষ্ট লেখা হয়ে গেছে, এটা কালার কম্বিনেশন কিন্তু ঠিক নেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে এই বিজি এর পরিবর্তে যে ক্লাস ব্যবহার করতে হবে সেটা হলো টেবল, এরপর ড্যাশ দিয়ে একটি কালারের নাম। প্রাইমারি কিন্তু একটি কালারের নাম, আপনারা বারবার এর আগের পর্বগুলোতে করে এসেছেন। তো এটাকে আমি যদি ডেঞ্জার দিয়ে দিই তাহলে কিন্তু একটি রেড কালারের
একটি টেবিল দেখাবে। তো সরাসরি রেড না, টেবিলটাকে সুন্দর করে দেখানোর জন্য রেড এর কাছাকাছি একটি কালার তারা দেখায়। তো আমরা এইভাবে সাকসেস আছে বা অন্যান্য কালার আছে এইভাবে ব্যবহার করে আমরা দেখতে পারি ডান পাশে। ওকে, তো আমরা এটা দেখলাম টেবিলের উপর কালার, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো টেবিলে, গোটা টেবিলে যদি কালার সেট করতে হয় তাহলে আমরা টেবিল ড্যাশ যে কোনো একটি কালারের নাম দিব, এবং এটা অবশ্যই টেবিল যে এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টের ক্লাসের মধ্যে লিখবো। তো আমরা একটি চাই যে রোয়ে আমরা একটি কালার দেবো, তাহলে এটা একটা টেবিল রো, এখানে আবার টেবিল রো রয়েছে। তো আমরা একটি টেবিল রো এর ক্লাস নিচ্ছি, এই ক্লাসের মধ্যে আমরা সেম ক্লাসটি লিখবো, টেবিল হাইফেন আমরা একটি দিতে পারি প্রাইমারি। ওকে, দেখুন এই রোয়ে কিন্তু একটি প্রাইমারি কালার দেখাচ্ছে। তো এটাকে আমি ফেলে দিচ্ছি, দিয়ে আমরা একটি ডেটা রয়েছে সেরকম একটি রোয়ে আমরা লাস্ট যে রো রয়েছে এই রোয়ে একটি কালার দিই। এখানে আমরা একটি ক্লাস লিখলাম এবং একইভাবে টেবিল ড্যাশ একটি ধরুন অন্য একটি কালার দিই, ওয়ার্নিং নামের একটি কালার দিলাম। দেখুন এখানে কিন্তু এই রোয়ে কালার দেখাচ্ছে। আচ্ছা, এটাকেও আমরা রিমুভ করে দিলাম। তাহলে আমরা গোটা টেবিলকে কালার করতে দেখলাম এবং একটি নির্দিষ্ট রো কে কালার করতে দেখলাম। এবার নির্দিষ্ট একটি সেলকে কালার করব। ধরুন আমি এই সেলটাকে আমি একটি কালার করতে চাই। তাহলে এই সেলটা আসলে মাঝখানের যে ডেটা রয়েছে এই রো এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এখানে যে টেবিল ডেটা রয়েছে যে টিডি এই এলিমেন্টের মধ্যে একটি ক্লাস লিখবো এবং সেম টেবিল ড্যাশ দিয়ে আমরা যে কোনো একটি কালার দিতে পারি, লাইক ডেঞ্জার দিলাম, তাহলে রেডিশ টাইপের একটি কালার ডান পাশে দেখাচ্ছে। তাহলে আমরা টেবিল কালার করার জন্য কোথায় আমরা ক্লাস লিখবো এবং কি ক্লাস লিখবো দেখতে পারলাম, শিখতে পারলাম, এবং একটি রোকে কিভাবে কালার করতে হয় সেটাও দেখলাম, এবং একটি নির্দিষ্ট সেলকে কিভাবে কালার করতে হয় টেবিলে সেটাও আমরা দেখলাম। এবার এটাকে আমি রিমুভ করে নিচ্ছি, নিয়ে এবার আমরা এই টেবিলটাকে, এখন দেখুন প্রত্যেকটা কালার কিন্তু একই, প্রত্যেকটা রো এর কালার সেম। তাহলে স্ট্রাইপ নামের একটি ক্লাস রয়েছে, আমরা ঠিক আগের মতো টেবিল নামের যে ক্লাস আছে এখানে গিয়ে টেবিল নামের যে এলিমেন্ট আছে এই ক্লাসের মধ্যে গিয়ে আমরা লিখবো টেবিল হাইফেন স্ট্রাইপড। তাহলে ডান পাশে দেখুন একটির পর একটি কালার চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা আরো কয়েকটি ডাটা এখানে রোকে কপি করে দেখি তাহলে হয়তো এই বিষয়টা আরো চোখে পড়বে ভালো মতো। দেখুন এখানে যদি আমরা চাই যে স্ট্রাইপ নিয়েছি, ওকে আমরা কালারও চেঞ্জ করব, তাহলে এখানে আমরা আবার আরেকটি ক্লাস সংযুক্ত করতে পারি, টেবিল ড্যাশ একটি কালারের নাম আপনারা দিতে পারেন, লাইক ইনফো নামে কিন্তু একটি কালার রয়েছে। ওকে, তাহলে দেখুন যে ইনফো কালার দিয়ে কিন্তু টেবিল স্ট্রাইপ আকারে দেখাচ্ছে। এটাকে চেঞ্জ করে যদি আপনি ওয়ার্নিং দেন তাহলে একটু রেডিশ টাইপের কালার দেখাবে, সরি ওয়ার্নিং হলো ইয়েলো টাইপের কালার দেখাবে। তো এভাবে কিন্তু আমরা স্ট্রাইপড করে দেখতে পারি এবং বিভিন্ন কালার করে দেখতে পারি। আচ্ছা, আরেকটি এখানে আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আরেকটি ক্লাস রয়েছে সেটা হলো হোভার। হ্যাঁ, তো আমরা এখানে টেবিল ড্যাশ হোভার লিখে দিলে ডান পাশে আউটপুট দেখতে পারবেন। ডান পাশের আউটপুটে যদি আপনি মাউসের টেবিল হোভার, এই যে দেখুন যখন কার্সরটা আপনি মুভ করাচ্ছেন তখন কিন্তু হোভার করে দেখাচ্ছে। আপনি যেই মোমেন্টে যেই রো এর উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু কালারটা একটু চেঞ্জ হচ্ছে, ওই রো এর কালারটা চেঞ্জ করে দেখাচ্ছে, এটা হলো হোভার। তো হোভার টেবিল ড্যাশ হোভারের সাথে আপনারা কিন্তু কালারও দিতে পারেন। এখানে ঠিক একই ভাবে টেবিল ড্যাশ যে কোনো একটি কালার আপনারা ব্যবহার করতে পারেন, সাকসেস টেবিল ড্যাশ সাকসেস। ওকে, এটাও কিন্তু হোভার করে দেখাবে, বাট টেবিলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা আবার রিমুভ করে দিচ্ছি, দিয়ে আমরা অন্য একটি ক্লাস দেখি। এখানে আরেকটি ক্লাস রয়েছে সেটা হলো টেবিল ড্যাশ বর্ডার্ড। তাহলে এগুলো সব বর্ডার আকারে দেখাচ্ছে। হ্যাঁ, বর্ডারের সাথেও কিন্তু আপনারা ওভাবে আগের মতোই কালার সেট করতে পারবেন, লাইক টেবিল প্রাইমারি কালার সেট হলো, এবং এখানে আপনি একই সাথে আবার টেবিল একটু আগে যেটা দেখলেন হোভার, এটাও আপনি সেট করতে পারেন। তাহলে হোভার হবে, এখানে কিন্তু তিনটি ক্লাস আমরা ব্যবহার করেছি, একটি হলো এই টেবিলে বর্ডার দিয়েছি, আরেকটি হলো কালার চেঞ্জ করেছি, এবং আরেকটি হলো হোভার, তাই তো। তাহলে মাল্টিপল ক্লাস ব্যবহার করে কিন্তু আমরা একটি টেবিলের ডিজাইন করতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করতে পারি। তো সবগুলোকে আমি উঠিয়ে দিয়ে
আরেকটি ক্লাসের ব্যবহার আমি দেখাবো। এখানে এই বর্ডারটিকে আমরা বর্ডারের কালারটিকে আমরা চেঞ্জ করতে পারি। লাইক এবার আমরা টেবল লিখবো না, এবার আমরা লিখবো বর্ডার ড্যাশ একটি কালারের নাম দিয়ে দিব, লাইক প্রাইমারি। দেখুন ডান পাশে, সরি বানানটা ভুল লিখেছি আমি, ডান পাশের বর্ডার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু চেঞ্জ করে দেখি, অন্য একটি কালার, ডেঞ্জার লাল টাইপের একটি কালার দিয়ে দেখলাম। ওকে, তো আমরা আরেকটি কাজ করতে পারি যে আমরা এখানে টেবলে কিন্তু মিনিমাম একটি হরিজন্টাল বর্ডার থাকে। আপনারা দেখছেন যে এই যে হরিজন্টাল বর্ডার গুলো আমরা চাই না, সেক্ষেত্রে আমরা আরেকটি ক্লাস ব্যবহার করব, সেটা হলো টেবল বর্ডারলেস। ওকে, তাহলে এই বর্ডার গুলো চলে যাবে, বর্ডার থাকবে না। তো এখানে আমরা আবার বর্ডারটা একটু দিয়ে নিই, টেবলটা ন্যাচারাল যে বর্ডার, হরিজন্টাল বর্ডারটা থাক। এখন আমরা এইখানে যে স্পেস গুলো আছে, এই লাইনের মধ্যে যে প্যাডিং গুলো আছে, ডিফল্ট কিছু প্যাডিং থাকে, এই প্যাডিং গুলোকে চেঞ্জ করার জন্য আমরা একটি ক্লাস লিখতে পারি, সেটা হলো টেবল, সরি এটা রিল্যাক্স অবস্থায় আমরা লিখছি টেবল ড্যাশ এসএম, মানে স্মল ডিভাইস এর যে এটা দেখুন যে একটু ক্লোজ হয়ে গেছে। আমি এটাকে আবার কেটে দিয়ে দিচ্ছি, ডান পাশে লক্ষ্য রাখুন, যখন কেটে দিচ্ছি তখন কিন্তু এর মধ্যে প্যাডিং রয়েছে, উপর এবং নিচে প্যাডিং রয়েছে। যখন আমি এই ক্লাসটি লিখছি টেবল হাইফেন এসএম, তখন কিন্তু এই প্যাডিংটি কমে যাচ্ছে। ওকে, তো আমরা এখন এই পর্যায়ে এই টেবলকে রেসপন্সিভ করে দেখব। আমরা এটাকে ইন্সপেক্ট করছি, করলে ছোট বড় যখন করব তখন দেখুন এই নিচের দিকে কোনো স্ক্রোল কিন্তু থাকবে না। আস্তে আস্তে আমি ছোট করছি তখন কিন্তু গোটা লেখাগুলো ছোট হয়ে স্কুইজ হয়ে আসছে। এরকম হচ্ছে না যে এটা যেহেতু টেবলটা যদি রেসপন্সিভ করা হয় তাহলে কিন্তু টেবলটার লেখাগুলো ডানে বামে ভিতরের দিকে চলে যাবে এবং এখানে একটি স্ক্রোল তৈরি হবে, সেটা কিন্তু হচ্ছে না। আমরা এই হেডিংটা আর একটু বেশি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিলাম জাস্ট বোঝার সুবিধার জন্য। এখানেও আমরা আরেকটি কাজ করি, ডেটার সংখ্যাটা বাড়িয়ে দিই। এখানে আরো বেশি ডেটা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। সো এই টেবল রোটাকে আমরা কপি করে নিচ্ছি, টেবল রোটাকে কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আমাদের ডেটার সংখ্যাটা ডানে বামে যদি বেশি হয় সেক্ষেত্রে এটা বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি ডেটাগুলো একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, দেখুন এখন আমরা একটু বড় করে দেখি, দেখে যদি ইন্সপেক্ট করি, এটাকে ইন্সপেক্ট করলে যখন ছোট করছি আস্তে আস্তে দেখুন লেখাগুলোর সাইজটা যেন ছোট হয়ে যাচ্ছে। তো টেবিলের ডাটা যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে বা পড়তে অসুবিধা হয়। তো এটা উচিত ছিল হলো ডানে এবং বামে স্ক্রোল করার জন্য এখানে একটা স্ক্রোল বার আসার, যেহেতু এটা রেসপন্সিভ না এই জন্য স্ক্রোল বারটা আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটাকে আমরা রেসপন্সিভ করার জন্য যে কাজটি করব, আমরা যেই ডিবের মধ্যে আমরা এই টেবলটা নিয়েছি, এই ডিবের যে ক্লাস রয়েছে এখানে আমরা টেবল লিখে রেসপন্সিভ লিখে দিব এবং এখন এটাকে বড় করে যদি দেখি তাহলে দেখুন একটা স্ক্রোল কিন্তু আসছে, যে ডানে এবং বামে মুভ করার জন্য একটি স্ক্রোল কিন্তু দেখা যাচ্ছে, নিচের দিকে একটু স্ক্রোল দেখুন ডানে বামে মুভ করানো হচ্ছে। অর্থাৎ এই লেখাটাকে আমরা যতই ছোট করে দিই না কেন, অ্যাকচুয়ালি টেবলের কন্টেন্ট যেগুলো লেখার সাইজ কিন্তু ছোট হচ্ছে না, সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রোল ফ্যাসিলিটিস দিচ্ছে এই টেবলের ডেটাগুলোকে পড়ার জন্য, ডানে এবং বামে মুভ করানোর জন্য, এবং নিচের দিকে দেখুন একটি স্ক্রোল দেখা যাচ্ছে। ওকে, এটা হলো রেসপন্সিভ। তো রেসপন্সিভ আমরা আরেক ভাবে করতে পারি, একটি ব্রেক পয়েন্ট দিয়ে দিতে পারি। হ্যাঁ, সাইজ মেনশন করে দিব, একটি ডিভাইসের হয়তো এমডি লিখে দিলাম, টেবল ড্যাশ এমডি। এটা লিখে দিলে হবে কি, মিডিয়াম ডিভাইসের এরিয়ায় যখন আসবে তখন কিন্তু স্ক্রোলটা দেখাবে। দেখুন মিডিয়াম ব্রেক পয়েন্টে আসা মাত্র কিন্তু এখন এই যে এটা ভালোভাবে লক্ষ্য করুন, যখন আস্তে আস্তে আমি এটাকে স্ক্রোল করাচ্ছি, যখন মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্ট আসছে তখনই কিন্তু আপনার স্ক্রোলটা আসছে। এই যে মিডিয়াম ডিভাইসের ব্রেক পয়েন্ট আসা মাত্র কিন্তু
হঠাৎ করে লার্জ থেকে যখন আস্তে আস্তে ছোট করছি, তখন মিডিয়াম ডিভাইসে যখন আসছে তখনই কিন্তু এই যে এই মুহূর্তে আমাকে স্ক্রলটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা রেসপন্সিভ করতে পারি এবং একটি ডিভাইস রেঞ্জ অনুযায়ীও কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারি। ডিভাইসের ব্রেক পয়েন্ট অনুযায়ী আমরা টেবলকে রেসপন্সিভ করতে পারি। আশা করছি আজকের ভিডিওতে আপনারা টেবল নিয়ে এবং টেবলের বিভিন্ন ক্লাস নিয়ে কাজ করতে শিখতে পেরেছেন এবং একটি টেবলকে কিভাবে রেসপন্সিভ করা যায়, গোটা টেবলকে কিভাবে রেসপন্সিভ করা যায় বা একটি ব্রেক পয়েন্ট ব্যবহার করে কিভাবে রেসপন্সিভ করা যায়, এই বিষয়গুলো সুন্দরভাবে জানা হয়ে গেল। অসংখ্য প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা বুটস্ট্র্যাপ এবং সিএসএস এইচটিএমএল ব্যবহার করে কমপ্লিট রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। আপনারা যে মোমেন্টে এই বিষয়গুলো দেখবেন বা শিখবেন সেই মোমেন্টে হয়তো পরিষ্কার হবে, বাট ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা যখন করবেন তখন আপনাদের কনফিডেন্ট লেভেলটা বাড়বে, ভুলে যাবে না, কাজ করতে গিয়ে মনে করতে হবে না। এটা একটি ভালো প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।